খুশি কবির, একটি তথ্য আপনাকে দিই। গতকাল আমরা বিবিসি একটি প্রতিবেদনে দেখছিলাম যে রাজশাহীতে একটি মসজিদে ইমামতি করেন মোহাম্মদ মাসুদুল্লাহ, এবং তিনি বলেছেন যে গত 10 বছর ধরে কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তিনি সরকার নিয়ন্ত্রিত আলিয়া এবং ইবতেদায়ী মাদ্রাসায় তদারকির কোনো চিত্র তিনি দেখেননি, অর্থাৎ তদারকির একটি ঘাটতি আছে বলে তিনি বলছেন। এখানে তদারকির কোনো ব্যবস্থা নেই। এই বিষয়টি নিয়ে আপনার একটি মতামত চাই। আমার মনে হয় শুধু এই যে আলিয়া মাদ্রাসার ব্যাপারে যে তদারকির ঘাটতি সেটা বলবো না। আমি মনে করি যে আমাদের সরকারের বিভিন্ন যারা তদারকি করার কথা, শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, কিন্তু অন্য সকল প্রতিষ্ঠানগুলোতেই যে ভূমিকা রাখার কথা সেটা হচ্ছে না। আমরা যে কারণেই বারবার বলে যাচ্ছি যে জনগণের কাছে জবাবদিহিতা যেটা পার্লামেন্টে হওয়ার কথা ছিল আর পার্লামেন্টে সেভাবে হয় না, এটাকে আমাদেরকে চিন্তা করতে হবে নতুন করে যে জনগণের কাছে জবাবদিহিতা আর যারা তদারকি করার কথা আর করছে না বা কি তদারকি করছে সেটা আমাদের কাছে জানানো, এই পুরো বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা উঠিয়েছেন, আমি খালি বলতে চাচ্ছি যেখানে সারা বিশ্বে একটা ইসলাম বিদ্বেষী ভূমিকা চলছে, এইখানে একটার পর একটা ঘটনা, এটা আলিয়া মাদ্রাসা হোক, এটা কওমি মাদ্রাসা হোক, এটা মসজিদে হোক, এটা বাড়িতে পড়াতে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসা হচ্ছে তাদের হোক, পীরের মাধ্যমে হোক, এই যে ধর্মীয় যে একটা গোষ্ঠী তাদের মধ্যে থেকে যখন এ ধরনের অপরাধ, এ ধরনের অসামাজিক এবং অত্যন্ত জঘন্য যে ধরনের ঘটনাগুলো ঘটে, সেইগুলোর ব্যাপারে যারা এই সিস্টেমের সাথে জড়িত ওনারা যদি সতর্ক আর স্পষ্ট বক্তব্য না রাখেন, শুধু যদি বলেন যে না আমরা আমাদের কওমি মাদ্রাসায় এই ধরনের ব্যবস্থা করতে দেই না, আমি তো জানি না একজন সাধারণ নাগরিক হিসাবে এই কওমি মাদ্রাসার বাইরে যে ওনারা করেন কি করেন না। উনি বলছেন করছে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই যে উনি করছেন। সেটা আসলে স্পষ্ট করে পাবলিকের কাছে জানানো দরকার যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। আমাদের কাছে তথ্যর অভাব সম্পূর্ণভাবে আছে দেখে আমরা মনে করি যে আমরা যদিও তথ্য অধিকার আইন আসছে, কিন্তু তথ্য অধিকার আইন ব্যবহার আর এটা জানা, আমরা ব্যবহার করি দেখে আমরা জানি যে আমাদেরকে কত বেশি এটাকে চাপ দিয়ে আমরা তথ্যগুলো জোগাড় করেন। এবং এই জায়গাটা থেকে আবারও কথা শুরু করব। আমরা একজন দর্শক আছেন, তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। দর্শক, বাংলাদেশ সংযোগে স্বাগত। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম আকলিমা, আমি সাতক্ষীরা থেকে বলতেছি। জি বলুন। আমি চাই যে এই নুসরাত হত্যাকাণ্ডের যে আসামিগুলো আছে এরা কঠিন যদি শাস্তি পায়। আমরা এই যে আইন এবং শিক্ষা কারোর উপরে আমরা ভরসা করতে পারতেছি না। আমাদের ছেলেমেয়েরা কোন শিক্ষা নেবে যেখানে শিক্ষকরা এত বড় অপকর্ম করতেছে? আমরা কোথায় গিয়ে বিচার পাবো যেখানে আইন আমাদেরকে সহযোগিতা করতেছে না? হ্যাঁ, আজ যদি এই নুসরাতের যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে যদি প্রথম সেটা নেওয়া হইতো, আইনের ব্যবস্থা নেওয়া হইতো, তাহলে আমাদের থেকে এই নুসরাত আজ বিচার নিত না। হ্যাঁ, আর এই আমরা চাই এই আইনের যে লোকটা ছিল, যে ব্যক্তি ছিল, তার উপরে আর এই যারা এই অপকর্ম করছে তাদের উপরে এমন শাস্তি নেওয়া হোক যে ভবিষ্যতে বাংলাদেশের কোন ব্যক্তিরই শিক্ষকরা এমন কোন কাজ করতে সাহস না পায়, তাদের ভিতরে জানি ভয় হয়ে যায়, আমাদের ছেলে মেয়েরা জানি ভবিষ্যতে এরকম কোনো শিকার না হয়। আমরা বুঝতে পারছি, এবং আপনি যেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে এমন একটি ব্যবস্থা তৈরি হোক, এমন একটি কাঠামো তৈরি হোক যে কাঠামোতে এই জাতীয় ঘটনাগুলো দ্বিতীয়বার আর ঘটবে না। এবং আমরা আসলে আমাদের অতিথিদের সাথে বসেছি সেই সমাধানটির পথ খোঁজার জন্য। আমরা এই পর্যায়ে মাহফুজা খানমের সাথে একটু কথা বলে আসতে চাই। মাহফুজা খানম, আপনি একজন শিক্ষাবিদ এবং আপনি নিশ্চিতভাবে জেনেছেন যে ইতোমধ্যেই যেই বইটি ছাপানো হচ্ছে সেই বইটি, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের জন্য ছাপানো বইয়ের মধ্যে কিন্তু একটি বিশেষ গোষ্ঠী পাঠ্যপুস্তকের মধ্যে থেকে সুনির্দিষ্টভাবে কিছু গল্প, কবিতা সেগুলোকে সরিয়ে নিতে বলেছে, এবং সেই দাবিটি মেনেই কিন্তু তৈরি হচ্ছে। সত্যেন সেনের লাল গরুটা নিয়ে অনেক কথা হচ্ছিল, সেটিও বাদ হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও আমরা কথা বলছি। জানতে চাই এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আপনার চোখে পড়ছে কিনা, এবং এই জাতীয় গোষ্ঠীদের মুখের বা তোপের মুখে পড়ে এই সংশোধন নিয়ে বই ছাপানোটা, পাঠ্যপুস্তক ছাপানোটা কতটা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে আমরা সমাজ কাঠামোকে?
অবশ্যই ঝুঁকি মানে চরম ঝুঁকির মধ্যে আছি আমরা। আমার আগামী প্রজন্ম, আমার একটা মহান মুক্তিযুদ্ধের ভেতরে বাংলাদেশের জন্ম, এবং আমার আগামী প্রজন্মকে তৈরি করবে আমার শিক্ষা কাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষা পাঠ্যপুস্তক। সেই পাঠ্যপুস্তকে আমরা জানি যে এটা পরিবর্তন করা হয়েছে কাদের অনুরোধে অথবা কাদের বক্তব্যের ভেতর দিয়ে এই পাঠ্যপুস্তকগুলোকে পরিবর্তন করা হয়েছিল। এবং তারা আজকেও বলছে, লক্ষ্য করুন, যে ক্লাস 5 পর্যন্ত পড়লেই মেয়েদের যথেষ্ট হবে স্বামীর হিসাব নিকাশ রাখার জন্যে, যেখানে মেয়েরা আমাদের বাংলাদেশে প্রাপ্ত সর্বোচ্চ শিক্ষায়তনে সবচেয়ে ভালো ফলাফল করছে। তো এদের এই কার্যক্রমটা চলছে, এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের শিক্ষায় একটা জাতির মেরুদণ্ড বলি আমরা, এবং সেই জাতির মেরুদণ্ড তৈরি করার জন্য আমার সহায়ক কোন কোন জায়গাগুলো, সেগুলো হচ্ছে আমার পাঠ্যপুস্তক, আমার শিক্ষক সমাজ এবং অভিভাবক। তো আমাদের এই পাঠ্যপুস্তক যদি এইভাবে, যেগুলো মানুষের জ্ঞানের চর্চার জায়গা, উন্মুক্ত থাকবে, মুক্ত বুদ্ধি চিন্তার যেখানে জায়গা, এবং আমাদের দীর্ঘদিনের যেগুলো কন্টেন্ট ছিল আমাদের পাঠ্যপুস্তকে সেগুলোকে সরিয়ে দিয়ে, এখন সেগুলো আসলে উচ্চারণ না করাই বোধহয় ভালো, যে সেগুলো পরিবর্তন করা হয়েছে। যেমন আপনি একটি উদাহরণ, ওতে ওড়না, তারপর গতে গান, গান করা ভালো নয়। তো এরকম যদি আমার পাঠ্যপুস্তকে সন্নিবেশিত হয় গান করা ভালো নয়, তো এই শিক্ষার ভেতর দিয়ে, এই পাঠ্যপুস্তকের কন্টেন্টকে দিয়ে আপনি আমার আগামী প্রজন্মের মনোজগতের কীভাবে পরিবর্তন করবেন। এবং ওতে গতে গান করা ভালো নয় যদি শিখে আমাদের বাচ্চারা বড় হয়, তো তাদের চিন্তা, চেতনা, মানবিকতা, বিবেকবোধ বা বিশ্ব মানবের যে আমরা কথা বলি যে আমাদের বাঙালিরা হবে বিশ্ব মানবের অংশ, সেই বিশ্ব মানবের অংশ কি তারা অংশগ্রহণ করতে পারবে? তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই পাঠ্যপুস্তকের এই যে অসঙ্গতিটি ছিল, সেটা দীর্ঘদিন আমরা শিক্ষকরা কথা বলেছি, এবং কিছু পরিবর্তিত হয়ে আবারও জায়গাতে ফিরে যাচ্ছে। তো এখানে আমি বলবো, এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট, আমার বহু জায়গা রয়েছে যারা এগুলো এই পুস্তক প্রণয়ন করেন, এগুলোকে মনিটর করেন, এগুলোকে দেখেন, বিশেষজ্ঞরা আছেন। এবং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক চিন্তাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা রাজনীতি করেন, আমি এই কথাটি বলতে চাই বিনয়ের সঙ্গে, তাদের আগামী বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চান, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি আগামী বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, আমার তরুণ সমাজকে আমি যেভাবে তৈরি করতে চাই, এবং সেটা আমার জ্ঞানের ভিত্তিতে, আমার পাঠ্যপুস্তকের ভেতরে জ্ঞান দিয়ে, অর্থাৎ সোজা কথাই বলতে গেলে মাহফুজা খানম, যেমন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, যেমন তরুণদেরকে আমরা প্রত্যাশা করি যে দেশটা তাদের হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকবো, সেই তেমন তরুণদেরকে গড়ে ওঠার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাই এখন অনেকটাই ত্রুটিপূর্ণ। নিশ্চয়ই আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা কাজী রিয়াজুল হকের কাছে আরেকবার যেতে চাই। আপনি শুনছিলেন মাহফুজা খানম বলছিলেন, এবং আমরা বিষয়টি নিয়েও কথা বলছিলাম, একটি নির্দিষ্ট গোষ্ঠী তোপের মুখে রাষ্ট্র যখন নতজানু হয়েই তাদের কথা মেনে নিয়েই এই পাঠ্যপুস্তকের ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আনে, এবং এই সমস্ত বিষয়ে আসলে সমাজ কতটা ঝুঁকির মুখে পড়ে যায়, এবং সেখানে আসলে মানবাধিকার কমিশনের ভূমিকাটা কি হওয়া উচিত? যদি আপনি একটি নির্দিষ্ট পরিধির কথা বললেন, তার মধ্যে থেকে কি করা উচিত? না, আমরা মাহফুজ আবা যে কথাটা প্রথমে যে কথাটা শুরু করেছিলেন, যে বঙ্গবন্ধু আমাদের সংবিধানে যে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, আমাদেরকে আসলে ওই একমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের চলে যেতে হবে, এবং যতদিন পর্যন্ত আমরা সেখানে যেতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের যেটা করতে হবে, যে আমাদের সব প্রতিষ্ঠানের প্রতি, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, এবং খুব এক্সক্লুসিভলি যদি বলতে চাই তাহলে ধর্মীয় শিক্ষা, মানে মাদ্রাসা জাতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে তদারকি অনেক বেশি বৃদ্ধি করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আরেকটি কাজ আমাদের করতে হবে, আমরা একটা লক্ষ্য করেছি যে অন্যান্য প্রতিষ্ঠানে যাওয়া যায়, এই যে আমাদের তথ্য প্রবাহের যে যুগটি, তথ্যের প্রতি অধিকারের যে যুগটি, আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা বড় কঠিন। এটার মধ্যে আমরা কোনো ট্রান্সপারেন্সির আন্ডারে আনতে পারছি না। এদেরকে আমাদের একটা ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। আর আরেকটা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে শুধু ট্রান্সপারেন্সি না, মাদ্রাসাগুলোতে সরকারের সাথে সাথে একটা সোশ্যাল অডিট সিস্টেম ইন্ট্রোডিউস করতে হবে। সোশ্যাল অডিট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে কোন ধরনের কার্যক্রম চালানো হচ্ছে
এখানে মানুষদের কিভাবে রাখা হচ্ছে, এই মাদ্রাসার নির্যাতন আমরা নুসরতের ঘটনা থেকে জানতে পারলাম, কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের কর্মজীবনে দেখেছি যে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে যে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়, এবং অনেক ক্ষেত্রে এটা কারাগারের চেয়ে কোনো অংশে কম না। তাদেরকে মেরে ফেলার ভিতরে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদের খাবার দেওয়া হচ্ছে না, খাবার শিক্ষকদের বাড়িতে চলে যাচ্ছে। এই যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা ব্যাপক অরাজকতা চলছে, এই বিষয়টাকে আমরা কখনো গুরুত্বের সাথে দেখিনি। আজকে সময় এসেছে, আমরা দেখতে পাচ্ছি একটু আগে আপনারা যেটা বলেছেন যে ৭৬% শিক্ষার্থীরাই কাছে আমরা জানতে পারছি যে নির্যাতিত যারা ৭৬% হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সম্মিলিতভাবে এটা পপুলেশন কাউন্সিলের যে প্রতিবেদনটি দেওয়া হয় সেখানে। তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে মাদ্রাসাতেই এর সংখ্যাটা বা অনুপাতটা অনেক বেশি। এইজন্য মাদ্রাসা রিয়াজুল হক, আপনি আপনার পুরো বক্তব্যের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন যে মাদ্রাসায় ঢোকা বড় কঠিন এবং স্বচ্ছতার সেখানে অভাব রয়েছে।